আসলে শুধু আমি না, প্রত্যেকটা মানুষেরই উচিত সত্যটাকে খুঁজে বের করা। পরিবারতান্ত্রিক যে রাজনীতির খেলা আমাদের এই বাংলাদেশে, সেটাকে বিলুপ্ত করতে হবে। 5 তারিখের পর থেকে একটা বিষয়ে সবচেয়ে বেশি শুনতেছি যে এই দলকে নিষিদ্ধ করে দাও, ওই দলকে নিষিদ্ধ করে দাও। আসলে আওয়ামী লীগ এমন একটি দল বা এমন একটি ওয়ার্ড, এটিকে আপনি চাইলেই নিষিদ্ধ করতে পারবেন না, এই দেশ থেকে, বাংলার জমিন থেকে মুছতে পারেন। 5 তারিখ এই বিষয়গুলোর জন্য আপনি বিএনপিকে ব্লেম দিতে পারেন, যে বিএনপিকে নিষিদ্ধ করার প্রশ্নই আসে, প্রশ্ন তুলতে পারেন, আপনি বিএনপিকে নিষিদ্ধ করার প্রশ্ন তুলতে পারেন। কারণ এই নিষিদ্ধকরণ করে আপনি এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আমাদেরকে এই বিষয়গুলা বাদ দিয়ে, এই নিষিদ্ধকরণ বিষয়গুলা বাদ দিয়ে আমাদেরকে এমন কিছু পদক্ষেপ নিতে হবে বা নেওয়া উচিত। স্বাধীন হওয়ার পরে আপনারা খেয়াল করলে দেখবেন যে কখনোই এই বাংলাদেশ একটা স্থিতিশীল পর্যায়ে যাইতে পারেনি। আওয়ামী লীগ সরকার আমলে দীর্ঘ 15 থেকে 16 বছর যে দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সেটা হচ্ছে জামাত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন জামাত শিবির। এই দেশের কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা এই দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারি। আমি সদস্য যে কেউই যেন রাষ্ট্রনায়ক হওয়ার স্বপ্ন দেখতে পারি। আসসালামু আলাইকুম, আমি আলামিন, ঢাকা কলেজ শিক্ষার্থী এবং একজন অ্যাথলেট। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি হাত দিয়ে সেটা বন্ধ করো, যদি সেই ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বন্ধ করো, যদি সেই ক্ষমতাও না থাকে তাহলে মনে মনে ঘৃণা করো। তো আমরা 5 তারিখের পর থেকে একটা বিষয়ে সবচেয়ে বেশি শুনতেছি যে এই দলকে নিষিদ্ধ করে দাও, ওই দলকে নিষিদ্ধ করে দাও। সবচেয়ে বেশি বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাও। তো এই কয়েকদিন আগেই আরেকটা বিষয় নিয়ে খুবই তোলপাড় হলো সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে বিএনপি কে নিষিদ্ধ করে দাও। তো আপনার কি মনে হয়, আপনি চাইলে বিএনপি কে নিষিদ্ধ করতে পারবেন? কখনোই সম্ভব না, এগুলি অবাস্তব ভাই। তো এসব নিষিদ্ধ, আরেকটা বিষয় হচ্ছে আপনি আওয়ামী লীগকে, অনেকে হয়তো আমাকে অন্যভাবে দেখতে পারে যে আমি এখন কি বলতেছি। আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করেন? আপনি চাইলেও আওয়ামী লীগকে বা বিএনপি কে বা জামাতকে কখনোই নিষিদ্ধ করতে পারবেন। যে ভুলটা আওয়ামী লীগ করেছিল সেটা মাসুল তাকে হারে হারে দিতে হচ্ছে। জামাতকে নিষিদ্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সম্ভব না। এত বড় একটি দল বা বিএনপি, জামাতও এখন অনেক বিশাল একটি দলে পরিণত হয়ে গেছে। তো একটা বিষয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়, আসলে আওয়ামী লীগ এমন একটি দল বা এমন একটি ওয়ার্ড, এটিকে আপনি চাইলেই নিষিদ্ধ করতে পারবেন না, এই দেশ থেকে, বাংলার জমিন থেকে মুছতে পারবেন না। কারণ এই আওয়ামী লীগ 1971 সালের বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সবচাইতে বেশি ভূমিকা পালন করছে। তবে একটা বিষয় যে আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের যেই পদস্থ কর্মকর্তাগুলো ছিল, যাদের কারণে আওয়ামী লীগ ফেসিস্ট এই খিতাবটা পেয়েছে, তাদেরকে নিষিদ্ধ করি। আওয়ামী লীগের যে পদে, সর্বোচ্চ পদে ছিল শেখ হাসিনা, তার পরবর্তী পদে ছিল ওবায়দুল কাদের, তারপরে ছিল মন্ত্রীরা, তারপরে ছিল এমপিরা, তারপরে আরো যেই ছাত্রলীগের যে নেতারা ছিল, যারা যারা এই অন্যায় কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে নিষিদ্ধ করা উচিত। এবং বিএনপির যেই কর্মীরা রয়েছে, তাদের অন্যায়ের কারণে, তাদের দূরদর্শিতার অভাবের কারণে, যেই বাংলাদেশে যেই কিছু চাঁদাবাজি বা অন্যান্য যে বিষয়গুলা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ইতিমধ্যে, তো এই বিষয়গুলোর জন্য আপনি বিএনপি কে ব্লেম দিতে পারেন, বিএনপি কে নিষিদ্ধ করার প্রশ্নই আসে, প্রশ্ন তুলতে পারেন, আপনি বিএনপি কে নিষিদ্ধ করার প্রশ্ন তুলতে পারেন। কারণ এই নিষিদ্ধকরণ করে আপনি এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আমাদেরকে এই বিষয়গুলা বাদ দিয়ে, এই নিষিদ্ধকরণ বিষয়গুলা বাদ দিয়ে আমাদেরকে এমন কিছু পদক্ষেপ নিতে হবে বা নেওয়া উচিত, যেইগুলা আমাদের এই দেশটাকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাবে। আপনারা খেয়াল করলে দেখবেন যে সেই তিতুমির থেকে যদি তারও আগে হিসাব করেন,
আপনার আমাদেরকে শাসন করলো 200 বছর ব্রিটিশরা, ইংরেজরা। তো 1947 সালে আমরা ইংরেজ থেকে স্বাধীনতা লাভ করলাম। তারপরে আমরা পাকিস্তান এবং ভারত দুটা ভাগে বিভক্ত হলো। সেখানেও আমরা পশ্চিম পাকিস্তান দ্বারা অনেক অবহেলিত হয়েছি। তারপরে 1971 সালে আমাদের দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে আপনারা খেয়াল করলে দেখবেন যে কখনোই এই বাংলাদেশ একটা স্থিতিশীল পর্যায়ে যাইতে পারেনি। এই দেশের কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা এই দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারি। তো আমার এই ক্যাপশনে দুটো বিষয় আপনারা অলরেডি দেখেছেন। যে প্রথম ক্যাপশনটা হচ্ছে মাত্র দুটি সংস্কারই সোনার বাংলাদেশ। এই দুটি সংস্কার, এটা সম্পূর্ণ আমার মতামত। তো এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমি ব্যক্তিগতভাবে কিছু বিষয় নিয়ে রিসার্চ এবং অনুসন্ধান বা যাই বলেন গবেষণা নিজে থেকে করেছি, যাতে আমি ব্যক্তিগতভাবে সত্যটা জানতে পারি। আসলে শুধু আমি না, প্রত্যেকটা মানুষেরই উচিত মানে সত্যটাকে খুঁজে বের করা। তা না হলে আমি মনে করি যে আমাদের পড়াশোনা এটার কোনো মূল্যই নেই। যদি কেউ আমাদেরকে একটা কিছু বললো, ওই বিষয়টা ওই দিকেই আমরা দাবিত হলাম। আমাদের নিজস্ব কোনো যাচাই বাছাই নাই, আসলে কি এই কথাটা সত্যি না মিথ্যা, এই বিষয়ে কোনো যাচাই বাছাই না করি আমরা আমাদেরকে যেদিকে ইচ্ছা তারা ডাইভার্ট করতেছে, আমরা সেদিকেই ডাইভার্ট হচ্ছি। তো আলটিমেটলি এই বিষয়গুলা যখন ঘটে, আমি মনে করি আমাদের পড়াশোনার কোনো মূল্যই নেই। শুধু 5 তারিখের পরেই না, 5 তারিখের আগেও আমরা যে বিষয়গুলা অনেক সত্য থেকে আমরা বঞ্চিত হয়েছি, এখন আমি উপলব্ধি করতেছি আমার এই 1 বছরের রিসার্চ বা 5 তারিখের পরের থেকে যে গবেষণা থেকে অনেক সত্য থেকে আমরা বঞ্চিত হয়েছি। এক দল আরেক দলকে যে অপবাদগুলা পর্যায়ক্রমে দিয়ে আসে, এগুলি সম্পর্কে আমরা আসলে কখনো ভাবি না বা অনুসন্ধানও করার চেষ্টা করি। তো এই অনুসন্ধান বা গবেষণাটা, এই অনুসন্ধানটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এটা আপনার মতামতের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, নো প্রবলেম। তবে আমি জাস্ট চেয়েছি যে এটা আপনাদের সাথে শেয়ার করি, এই কয়েকটা বিষয়, খুব কমন বিষয়গুলা। তো বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা চাচ্ছে যে হিউজ সংস্কারের পরে এই দেশে নির্বাচন দিবে বা একটা কাঠামোতে আনার পরে তার একটা দিকে ধাবিত হবে। কিন্তু আসলে এটা সম্ভব হতো যদি আমরা তাদেরকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতাম। তবে একটা বিষয় কি, আমাদেরই সবচেয়ে বেশি গাফিলতি। আমরা নিজেরাই চাই না যে আমরা আসলে আমাদেরই সবচেয়ে বেশি গাফিলতি। আমরাই বিভিন্ন দল, বাংলাদেশে অনেক দল আছে, বেশিরভাগ দলের লোকেরাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করার জন্য নানানভাবে প্রচেষ্টা চালাচ্ছে, গোপনে প্রকাশ্যে, বেশিরভাগ গোপনই করা হচ্ছে। এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এত বিশাল পরিমাণে আপনার সংস্কার সম্ভব না। এখন এই সংস্কারগুলোকে খুব শর্টে নিয়ে আসা জরুরি। দেখছে যেহেতু আমি এদেশের নাগরিক, তা আমার কাছে কোন সংস্কারটা আগে প্রয়োজন বা কমন বা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা মনে হচ্ছে যে দুইটা সংস্কার, আমি মনে করি এই দুইটা সংস্কার যদি বাংলাদেশে করা হয়, এই বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে এবং ফেসিস্ট আর কখনোই তৈরি হবে না বাংলাদেশে। এবং তো এই দুটি সংস্কারের মধ্যে
তো এই অন্তর্বর্তীকালীন সরকার সত্যি আমাদের জন্য একটি আশীর্বাদ আমি মনে করি। কারণ হচ্ছে এত বড় এই আপনি ইতিহাস থেকে যদি দেখেন, এত বড় একটি গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশ যে এতটা স্থিতিশীল রয়েছে এখনো, শুধু একমাত্র এর কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা পদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখার কারণে। যদি এই জায়গায় অন্য কোনো মানুষকে এই প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত করা হতো, তাহলে এই দেশ কখনোই এতটা স্থিতিশীল থাকতো না। এই 1 বছরের মধ্যে কয়েকবার এই প্রধান উপদেষ্টার পরিবর্তন হতো, কিন্তু তারপরও আমরা তাকে নানানভাবে নানানভাবে দোষারোপ করার চেষ্টা করি, কিন্তু আমরা আসলে উপলব্ধি করি না যে আমরা যে কোন অবস্থানে ছিলাম আর আমাদেরকে কোন অবস্থানে রাখা হচ্ছে। একমাত্র প্রধান উপদেষ্টার যে একটা ব্যক্তিত্ব ওয়েট বহির্বিশ্বে, শুধু এর কারণেই বাংলাদেশ এতদিন স্থিতিশীল রয়েছে এবং একটা সরকার যে এভাবে পতন হয়েছে এটা আমরা বুঝতেই পারতেছি না। অনেকে হয়তো আমার এই কথার সাথে একমত হবে না। তো যাই হোক, আমার যে দুটি সংস্কারের আমি আমার দিক থেকে আমি মনে করি প্রথম যে সংস্কারটা সেটা হচ্ছে কোনো সরকারই 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এতে করে কি হবে, তার জেনে বা তার ব্রেনে তার এমন একটা মাইন্ডসেট নিয়ে সে রাষ্ট্র পরিচালনায় আগাবে যে সে কখনোই তার মনে কখনোই ফেসিস্ট হওয়ার বা একনায়কতন্ত্র যে একটা প্রভাব কায়েম করার মনোভাব কখনই জাগবে। এতে করে সে এই 10 বছরের মধ্যে সে মানুষের হৃদয় জয় করার চেষ্টা করবে, সে ভালো ভালো কাজ করার চেষ্টা করবে, সে এই দুনিয়ায় কীর্তিমান হওয়ার চেষ্টা করবে। আর কীর্তিমান হওয়ার জন্য তাকে তো অবশ্যই ভালো ভালো কাজ করতে হবে। সন্ত্রাস, দুর্নীতি বা একনায়কতন্ত্র কায়েম করার যে একটা মনোভাব তার মধ্যে এবং তার কর্মীদের মধ্যে কখনোই আসবে না এবং সেও আসতেও দিবে না। আরেকটা বিষয় হচ্ছে, সে যখন অবসরে যাবে তখন তার মধ্যে এরকম একটা চিন্তা থাকবে যে আমি যদি অবসরে যাই, আমার পরবর্তীতে যে প্রধানমন্ত্রী হবে সে তো আমার এই 10 বছরের বায়োডাটা দেখবে। তখন আমি যদি কোনো অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত থাকি তাহলে আমার এই 10 বছরের কেরিয়ার সম্পূর্ণ ধুলায় মিশে যাবে। তো এইসব চিন্তা করেও সে কখনোই এই দুর্নীতি, সন্ত্রাস, ফেসিবাদ এই বিষয়গুলার তার মধ্যে আসবে না। আর সেকেন্ড যে 2 নম্বর সংস্কারটা, সেটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে। সেটা হচ্ছে পরিবারতান্ত্রিক যে রাজনীতির খেলা আমাদের এই বাংলাদেশে, সেটাকে বিলুপ্ত করতে হবে। আমরা আসলে সবাই মনে করি যে আমরা গণতান্ত্রিক একটি দেশ, আমাদের নির্বাচনগুলো গণতান্ত্রিক উপায় হয়, আমরা নিজেদেরকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করি। আসলে এই বিষয়টা একেবারেই মিথ্যা। আপনারা হয়তো ভাবতে পারেন কিভাবে এটা মিথ্যা। সেটা হচ্ছে আমাদের দেশে যে রাজনৈতিক বড় বড় দলগুলা, এই দলগুলোর মধ্যে দেখবেন বাবা, মেয়ে, তার নাতি, তার পরবর্তী বংশধর একই ব্লাড থেকে আপনার রাষ্ট্রনায়ক প্রার্থী হয়। আবার আপনি যদি অথবা ওয়াইফ, তার পরিবার থেকেই প্রার্থী হয়। কিন্তু আমরা নিজেদেরকে আমেরিকার অনেক কিছুর সাথে মিলাই, কিন্তু আপনারা আমেরিকার যে গণতান্ত্রিক ব্যবস্থা এটা যদি খেয়াল করেন, দেখবেন ওই জায়গায় যে কেউই, একটা দলের মধ্যে যে কেউই তার যোগ্যতা দিয়ে, তার মেধা, তার সক্ষমতা একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য যে জ্ঞান দরকার, এগুলোর উপর ভিত্তি করেই
একজনকে রাষ্ট্রনায়ক হিসেবে প্রার্থী করা হয়। আর আমাদের বাংলাদেশে বাবা হয়েছে, তার ছেলে ল্যাংড়া, লুলা, কানা, যাই হোক না কেন তাকেই বানাতে হবে। আর মানে আমরাও পাবলিক এতটাই বোকা যে আমরাও তাদের পিছনেই দৌড়ি। আমরা কখনোই চিন্তা করি না যে এটা একটা পরিবারতান্ত্রিক রাজনীতি। এই পরিবারতান্ত্রিক রাজনীতিকে যতদিন আপনি বিলুপ্ত করতে না পারবেন, এ দেশ কখনোই স্থিতিশীল অবস্থায় যাবে না। যুগের পর যুগ, বছরের পর বছর, একটার পর একটা ফেসিবাদ তৈরি হবে। তো এই দ্বিতীয় সংস্কারে প্রত্যেকটি দলের পরিবারতান্ত্রিক রাজনীতিকে বিলুপ্ত ঘোষণা করে ওই দলের কর্মী, সদস্য যে কেউই তার যোগ্যতা বলে ওই দলের ঊর্ধ্বতন কর্মীদের দ্বারা নির্বাচিত হয়ে ওই দলের একজন রাষ্ট্রনায়ক প্রতিনিধি করার ঘোষণা দেওয়া হোক। তো আমার এই দ্বিতীয় সংস্কারে মেন বিষয়টা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতিকে বিলুপ্ত ঘোষণা করা এবং একটি দলের কর্মী, সদস্য যে কেউই যেন রাষ্ট্রনায়ক হওয়ার স্বপ্ন দেখতে পারে, রাষ্ট্রনায়ক প্রার্থী হওয়ার স্বপ্ন দেখতে পারে। আওয়ামী লীগ সরকার আমলে দীর্ঘ 15 থেকে 16 বছর যে দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সেটা হচ্ছে জামায়াত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন জামাত শিবির। তার পাশাপাশি বিএনপিও অনেক নির্যাতিত হয়েছে। তো এই 17 বছরে বা 16 বছরে আওয়ামী লীগ সরকার জামাত ইসলাম এবং জামাত শিবির সম্পর্কে যেই কথাগুলো বলতো, যেই অপবাদগুলো দিত, আপনারা কখনো লক্ষ্য করছেন কিনা জানি না, এর একটিরও প্রমাণ কি আমাদেরকে দিতে পারছে? কোনো একটা ভিডিও ফুটেজ তারা রক কাটে, গলা কাটে, কোনো একটা জায়গায় চাঁদাবাজি, কাউকে অন্যায়ভাবে একটা শুধু থাপ্পড়ের ভিডিও তারা কি দিতে পারছে? এই 16 বছরের এত প্রচেষ্টার পরেও তাদের বিরুদ্ধে শুধু মুখে মুখে এই কথাগুলো বলে গেছে, এই অপবাদগুলো দিয়ে গেছে। একটা সময় আমরাও বিশ্বাস করতাম, কিন্তু আমার এই অনুসন্ধান, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অনুসন্ধানে আমি রিয়েলাইজ করছি যে তাদের বিরুদ্ধে যেই প্রোপাগান্ডা চালানো হয়েছে এটার কোনো সত্যতা নেই। এই বর্তমানে যে ভাইরালের যুগ, মানুষ আজকাল কি দিয়ে ভাত খায়, কই যায় না যায়, সবকিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। তো এরকম একটি ভাইরালের যুগেও তারা কখনই পারেনি তাদের বিরুদ্ধে একটি সত্য ভিডিও ফুটেজ, তারা কোনো কাউকে রক কাটছে, গলা কাটছে, এই ভিডিওটা বা এরকম কোনো সত্যতার প্রমাণ দিতে পারেনি। এই 5 তারিখের পরে আপনারা মানেন আর না মানেন, এই 5 তারিখের পরে প্রশাসনের বেশিরভাগ দায়িত্বে শিবিরের প্রভাব ছিল। তো বাংলাদেশের অভ্যন্তরীণ বেশিরভাগ বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হয় শিবির। তো 5 তারিখের পরে 1 বছরে এতটা ক্ষমতা থাকার পরেও আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে এই 1 বছরে আপনারা একটাও ভিডিও ফুটেজ তাদের সম্পর্কে দেখেছেন যে তারা কোনো জায়গায় চাঁদাবাজি করতেছে বা কাউকে অন্যায়ভাবে, তাদের যারা অন্যায়ভাবে জুলুমের শিকার হচ্ছে, একটা ভিডিও আমাকে দেখান, কোনো জায়গায় নেই। তারপরেও তাদের বিরুদ্ধে আমরা অপবাদ দিতে মানে লেগেই আছে। আসলে সত্যি ভাই, আপনি তাদের সাথে মিশলে আপনি সত্যি তাদের প্রেমে পড়ে যাবেন। মানে আমরা সত্য মিথ্যা যাচাই করি না। আসলে বর্তমানে যে অবস্থা, আমরা সত্য মিথ্যা যাচাই করি না। সত্য মিথ্যা যাচাই না করলে আপনি সঠিকভাবে কাউকে অবজার্ভ না করেন, তার সম্পর্কে আপনি জানতে পারবেন না কখনো। তো যাই হোক, এই বিষয়গুলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত অনুসন্ধান। আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত। এরকম না বিষয়টা যে আমি জামাত করি বা শিবির করি, বা আসলে আমি কিন্তু এখানে সবাইকে নিয়ে কথা বলছি, যেটা বলা উচিত ছিল আমার কাছে মনে হয়।
আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। ওই যে ফার্স্ট টাইম একটা কথা বলছিলাম যে যে একটা হাদিস আমি ফার্স্টে বলেছিলাম, তো সত্য মিথ্যা এগুলি আমাদের কি খুঁজে বের করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি একজন সম্পর্কে 100% নিশ্চিত হতে না পারবেন, তার সম্পর্কে কিছু বললেন। আমরা ফেসবুকে অনেক পোস্ট দেখি, পোস্টের ধাক্কায় মানে ফেসবুকে ঢুকতে পারতেছে না, এরকম অবস্থা। আবিদ ভাই ওদিকে পাশ করে লাইছে, ওই হল দখল করে লাইছে, ওখানে বোর্ড সব পায়ে লাইছে, ওই না তাই উমন করে ফেলছে। কি ভাই, এই যে মাত্র কয়েক ঘন্টার ধৈর্যই আপনাদের নেই, যে তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমরা চিন্তা করি। একটু ধৈর্য ধরলে তো কে পাস কে ফেল সব আমরা পেয়ে যাই। আপনার 2 ঘন্টা আগে পোস্ট দেওয়ার দরকার আছে যে ওমাকে জিতে লাইছে, ওমাকে জিতে ফেলছে। এটি দ্বারা কি প্রমাণ করে আপনি খুব উপর লেভেলের লোক। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।